নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল বাংলাদেশ সরকার জাতিসংঘে এই সনাতনী এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে একটি স্টেটমেন্ট দেয়। এই স্টেটমেন্ট যখন আমি পড়ছিলাম, অর্থাৎ এই অফিসিয়াল যখন ওয়েবসাইটে এই স্টেটমেন্ট আপলোড করা হয়, তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ সরকারের এ যাবৎকালের সব থেকে বড় ভুল পদক্ষেপ হয়তো সেটাই। কোনো একটা দেশের ইন্টারনাল পলিটিক্সের বিভিন্ন ঘটনা ঘটতেই পারে, আন্তর্জাতিক স্তরে সেই পুরো বিষয়টাকে অগ্রাহ্য করা, সেটা কিন্তু একবিংশ শতকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত ভুল একটা পদক্ষেপ। কালকে বাংলাদেশ সরকার জাতিসংঘের এই যে জেনেভা এই যে সম্মেলন হচ্ছে, সেই 17 নম্বর জাতিসংঘের এই সম্মেলনে তারা কি বলেছে এবং কেন বলেছে, এই ব্যাখ্যা হয়তো তাদের কাছেই নেই। প্রসঙ্গত বলে রাখি, আন্তর্জাতিক মহল কিন্তু এই সনাতনীদের উপর অত্যাচার নিয়ে কার্যত গর্জে উঠেছে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতের পাশাপাশি আমেরিকা, এমনকি ব্রিটেনের পার্লামেন্টও কিন্তু এই সনাতনী নির্যাতন নিয়ে কার্যত সরব। এতদিন অবধি ভারতের পার্লামেন্টে কেন বাংলাদেশের সনাতনীদের নিয়ে আলোচনা হচ্ছে, এই প্রশ্ন বাংলাদেশের তরফ থেকে তোলা হতো, কিন্তু কালকে ব্রিটেনের পার্লামেন্টে কার্যত বিরোধী এবং সরকার পক্ষ দুপক্ষই এগ্রি করেছে মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতা, অন্তত এই সনাতনী সংখ্যালঘুদের উপর অত্যাচার কার্যত যে গণতন্ত্র বিরোধী একটা কাজ, তা কিন্তু ব্রিটেনের পার্লামেন্টে আলোচনা হয়েছে। জাপান স্পষ্টত জানিয়েছে তারা যে 338টা কোম্পানি বাংলাদেশে সেট আপ করেছিল শেখ হাসিনার সময়, তাদের মধ্যে 38% কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং বাকি 70% কোম্পানি কার্যত উইথড্র করছে বাংলাদেশ থেকে। কারণ একটাই, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতিসংঘে কালকে বাংলাদেশ কি বললো জানেন? আমি হুবহু পড়ে আপনাদের একটু শোনাচ্ছি, তারপরে একটু বিশ্লেষণটা শুনবেন। পাল্টা এই জাতিসংঘের বক্তৃতার পর আরএসএস কালকে একটা কড়া স্টেটমেন্ট দিয়েছে এবং কার্যত নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়েছে এবং কড়া অ্যাকশন নিতে বলেছে। আর তারপরেই আজ সকালে বাংলাদেশের সেনা প্রধান কিন্তু মুখ খুলেছে। অর্থাৎ সব মিলিয়ে জিও পলিটিক্যাল সিনারি অত্যন্ত একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। দেখুন, জাতিসংঘে কোনো একটা দেশের ব্যর্থতা থাকতে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু যে ঘটনার ভিডিও ফুটেজ, যে ঘটনার নিউজ পেপার আর্টিকেল, বিশ্বের একাধিক আন্তর্জাতিক স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ঘটনা, সেই ঘটনা কার্যত অস্বীকার করে যাওয়া এবং সেই প্রবলেমটাকে অ্যাড্রেসটাকে ইস্যু না মানে যে ইস্যুটাকে অ্যাড্রেস না করে কার্যত এড়িয়ে যাওয়া, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম বড় ভুল বলে আমার মনে হয়। কালকে বাংলাদেশ কি বলেছে জাতিসংঘে আপনারা আগে শুনুন। চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে, তখন অতিরঞ্জিত, ভিত্তিহীন এবং বয়নিয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্য করছি। এই ফোরামেও এটা দেখেছি। অর্থাৎ তারা পরিষ্কারভাবে বললেন, সনাতনী সংখ্যালঘু নিয়ে যেরকম খবর প্রচারিত হচ্ছে সবটাই অপপ্রচার, বিভ্রান্তিমূলক। এবার প্রশ্ন হলো, ভারত নয় বিভ্রান্তিমূলক খবর এতদিন প্রচার করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে সনাতনী সংখ্যালঘুদের ইস্যু নিয়ে এই রকম ভাবে গণমাধ্যমে এরকম একটা স্টেটমেন্ট দিলেন, যে স্টেটমেন্ট সামাজিক মাধ্যমে দেওয়ার পর কার্যত গোটা বিশ্ব উত্তাল হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিন, ব্রিটেনের পার্লামেন্টে কিভাবে আলোচনা হলো এই পুরো বিষয়টা। অর্থাৎ বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ তাদের পার্লামেন্টে যে পার্লামেন্ট কক্ষ, সেখানে বিষয়টা নিয়ে যখন আলোচনা করছে, সেখানে জাতিসংঘে বাংলাদেশ বলছে পুরোটাই অপপ্রচার, এরকম কিছুই ঘটেনি। আমি ভাবলে অবাক লাগে, জাতিসংঘের মতো একটা জায়গায় বাংলাদেশ যেরকম ভাবে মিথ্যে কথা বলল, এখন তো আমার মনে হচ্ছে বাংলাদেশ ইন্টারনাল পলিটিক্সটা বুঝতেই পারছে না। আমার ভেবে আরো খারাপ লাগছে, আন্তর্জাতিক মহল যদি বাংলাদেশের পার্টিকুলার এই বিষয়তে একজোট হয়, তাহলে মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিক্রিয়াটা কি হবে, তারা ঠিক কোথায় যাবেন, আমি সত্যি ভাবলে অবাক লাগছে। পাশাপাশি তারা আর কি বলেছে জানেন? তারা বলেছেন, আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করেছি চিন্ময় দাসের গ্রেফতারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করছেন। তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে। চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়। জাতীয় পতাকা অবমাননা নাকি তিনি করেছেন, কারণ বাংলাদেশের পতাকার উপর গেরুয়া একটি পতাকা ছিল। অর্থাৎ রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে কি আর কোনো পতাকা কেউ কোনোদিন বদলে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছেন বর্তমান সময়ে? বাংলাদেশে এই পতাকার সঙ্গে বিভিন্ন দেশের পতাকা কিন্তু অ্যাটাচ করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। কাউকে কি গ্রেফতার করা হয়েছে?
কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারতের পতাকা এইভাবে কার্যত মানে এমনভাবে রাখা হলো যেন বাংলাদেশিরা মারিয়ে ঢুকতে পারেন। এই ঘটনায় কি বাংলাদেশ সরকার কোনো স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি। কিন্তু জাতিসংঘে তারা চিন্ময় দাসকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো বললেন, তা সেলফ ডিফেন্স আমি কতটা তারা করতে পারলেন আমি জানি না, কিন্তু যদি কূটনৈতিক ব্যাখ্যা দেখেন তাহলে দেখবেন কার্যত বাংলাদেশের এই ব্যাখ্যার ফলে আন্তর্জাতিক মহল কিন্তু বাংলাদেশ বিরোধী হয়ে যেতে শুরু করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে। আর এখানেই একটা প্রশ্ন আসে, কালকে শুধু চিন্ময় দাস নয়, চিন্ময় দাসের মতো আরও এক সন্ন্যাসী শ্যাম দাস, তাকেও গ্রেফতার করা হয়েছে। তার অপরাধ কি ছিল জানেন? তার অপরাধ ছিল তিনি চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গেছিলেন, এরপরে তাকে গ্রেফতার করা হয়। আর এরা ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন জাতিসংঘের ময়দানে বসে। জাতিসংঘে এই ধরনের কথা বলা অত্যন্ত সহজ কাজ, কিন্তু এই ধরনের খবর, এই ধরনের ভিডিও যখন প্রকাশিত হচ্ছে, তখন কথার সঙ্গে কাজের আকাশ পাতাল যে পার্থক্য, তা কিন্তু জনগণ বুঝতে পারছে। আর এই দ্বিচারিতা যখন আন্তর্জাতিক মহল বুঝতে শুরু করছে বা করবে, তখন কিন্তু ইউনুস সরকার সাঁড়াশি আক্রমণের চাপে পড়বে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জিওপলিটিক্যাল সিনারিওকে কার্যত ধ্বংস করে দিতে পারে বর্তমান প্রেক্ষাপটের সময়ে। দেখুন, ইউনুস সরকারের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা কার্যত শেখ হাসিনা এক্সপোজ করে চলে গেছেন। আন্তর্জাতিক মহল কার্যত মোহাম্মদ ইউনুসের যে ফেইলিয়ার, অর্থাৎ এই যে কনস্টিটিউশনাল ফেইলার, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। মোহাম্মদ ইউনুস শুধু এড়িয়ে গিয়ে বলছেন দেশে নাকি এরকম কিছুই হচ্ছে না। শুধু চিন্ময় দাসকে গ্রেফতার তো নয়, ইসকনের 17টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কালকে শ্যাম দাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? তাকে কেন গ্রেফতার করা হলো? তিনি তো চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গেছিলেন। ফলে অনেক প্রশ্ন, এখানে উত্তর বাংলাদেশ সরকারের কাছে নেই। তারা কার্যত ভারতের অপপ্রচার, ভারত এই পুরো বিষয়টাকে ত্বরান্বিত করছে, এই ধরনের খবর আন্তর্জাতিক মহলে ভাসিয়ে দিচ্ছে। আর বাংলাদেশের আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আদতে কত ইন্টারনাল পলিটিক্সকে বুঝে কমেন্ট করছেন, আমার কাছে একটা বড় প্রশ্ন। জাতিসংঘে কিন্তু বাংলাদেশ আরো অনেক কথা বলেছে, আমি একটু আপনাদের বলে দিতে চাই। তারা বলেছেন, বৈশ্বিক মিডিয়া এই ধরনের অনেক প্রোপাগান্ডা নাকচ করে দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানানো প্রস্তুত রয়েছে। তার মানে তারা বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি দেখার জন্য আহ্বান জানাচ্ছেন। আমিও তো বিদেশি সাংবাদিক, আমি যদি বাংলাদেশে যাই, আমার প্রাণের সুরক্ষা বাংলাদেশ সরকার দেবে তো? সত্যি বাংলাদেশ আমাকে সুরক্ষা দিতে পারবে তো? আমার সঙ্গে যদি কিছু হয় তাহলে এর দায় বাংলাদেশ সরকার নেবে তো? নাকি এই পুরো ঘটনাটাকেও প্রোপাগান্ডা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে? কালকে জাতিসংঘে বসে আপনারা বাংলাদেশের বিদেশি সাংবাদিকদের আহ্বান জানাচ্ছেন, এরপরে যদি আমার মতো সাংবাদিক বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তার সুরক্ষার দায় মোহাম্মদ ইউনুস নেবেন তো? এক্ষেত্রে বিদেশি সাংবাদিক অ্যালাউ করবেন আর ভারতীয় সাংবাদিক অ্যালাউ করবেন না। আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের দ্বিচারিতা অন্তত জাতিসংঘের এই স্টেটমেন্ট দেওয়ার পর আপনারা অন্তত করবেন না। বিদেশি সাংবাদিক যারা সেন্ট মার্টিনস দ্বীপে যেতে চেয়েছিলেন, আপনারা কি যেতে দিয়েছেন? যেতে দেননি। এই খবর বিবিসি বড় করে প্রচার করেছে, আপনারা বিবিসিতে গিয়ে দেখতে পারেন। অথচ জাতিসংঘে গিয়ে আপনারা মিথ্যা ন্যারেটিভ প্রকাশ করার চেষ্টা করছেন, তাও আবার ভারত, ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে, যা একটা সুসাইডাল অ্যাটেম্প্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আত্মহত্যা এবং আত্মহত্যার মতো কোনো স্টেপ বাংলাদেশ সরকার কালকে কিন্তু অফিসিয়ালি নিল জাতিসংঘের এই জেনেভা অধিবেশনে। তারা আর কি কথা বলেছে? তারা বলেছে, শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের ধর্মের অধিকার নিয়ে বারবার আশ্বস্ত করেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিনে তা বারবার প্রমাণ করেছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে নাকি 2জন উপদেষ্টাও তারা নিয়োগ করেছে। অর্থাৎ শেষ 100 দিনে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের প্রোটেকশন দিতে সমর্থ হয়েছে। প্রশ্ন হলো, দুর্গাপুজোয় তাহলে পেট্রোল বোমাটা কে ছুড়ল? কিভাবে ঠাকুর মন্দির থেকে নরেন্দ্র মোদীর উপহার দেওয়া সোনার একটা মুকুট, সেটা চুরি করা হলো? কিভাবে দিনের পর দিন দুর্গাপুজোর মধ্যে কার্যত অন্য ধর্মের গান বাজানো হলো? মানসিক নির্যাতন করা হচ্ছে দিনের পর দিন সনাতনী সংখ্যালঘুদের উপর, কার নির্দেশে? কিসের জন্য চট্টগ্রামে কার্যত সেনাবাহিনী সনাতনীদের উপর হত্যালীলা চালালো, সিসিটিভি ফুটেজ ভাঙলো? কিসের জন্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল চাকমা সম্প্রদায়ের উপর সেনাবাহিনী কার্যত হত্যালীলা, অত্যাচার চালিয়ে গেল? এই প্রশ্নের উত্তর জাতিসংঘে বসে কালকে বাংলাদেশের যে দূত, তিনি কেন দিতে পারলেন না আমি সত্যি জানি না। কিন্তু সব থেকে ইন্টারেস্টিংলি বিষয় হলো, বাংলাদেশ সরকার পুরো বিষয়টাই জাতিসংঘের মতো জায়গায়
কমপ্লিটলি অস্বীকার করে গেল। আর তারপরেই কিন্তু মানে এই পলিটিক্যাল একটা টুইস্ট ভারতীয় রাজনীতি এবং বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে, তা আমি আপনাদের বলবো। পরবর্তীকালে মুসলিম আইনজীবীর সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তারা তুলে আনেন জাতিসংঘে। এবার আইনজীবীকে যারা হত্যা করেছে তাদের মধ্যে কতজন সনাতনী সেই তথ্য তারা জাতিসংঘে কেন দিলেন না? আইনজীবী হত্যাকাণ্ডে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে কি কোনো সনাতনীর ইনভলভমেন্ট তারা খুঁজে পেয়েছেন? না, আইনজীবীকে তারা ভুলভাবে ব্যাখ্যা করে হত্যা করে ফেলেছেন, ভেবেছিলেন আইনজীবী হিন্দু। আসল কথা কিন্তু তারা জাতিসংঘে বলেননি। এই আইনজীবী হত্যাকাণ্ড যেটা আবার তারা শিরোনামে জাতিসংঘের বুকে নিয়ে আসার চেষ্টা করে সনাতনীদের অত্যাচার করার দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আদতে এরা কিন্তু ফেক ন্যারেটিভ ক্রিয়েট করছেন বিশ্ব অঙ্গিনায়, যার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কোথায় বসে বলছেন কথাগুলো ভাবতে হবে আপনাদের। পরবর্তীকালে তারা বলছেন আমাদের সরকার সজাগ রয়েছে, আমরা বিভিন্ন ষড়যন্ত্রকে ধ্বংস করব, ব্যর্থ করব, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এবং তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব ধর্মের মানুষের কাছ থেকে নজিরবিহীন ম্যান্ডেট উপভোগ করছে, অর্থাৎ দেশের সব ধর্মের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছেন। আর এখানেই প্রশ্ন, সনাতনীরাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেনি, তারাই তো সরকারের কাছে 8 দফা দাবি জানিয়েছিলেন, তাহলে কিভাবে তারা জাতিসংঘে বলে দিচ্ছেন সব ধর্মের মানুষ তাকে সমর্থন করছেন? এই প্রশ্ন তো জাতিসংঘের মতো জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের এই স্টেটমেন্টের পর আন্তর্জাতিক মিডিয়া হয়ে আমি তুললাম, এই উত্তর কে দেবেন আমি জানি না। এই যখন স্টেটমেন্ট তারা জাতিসংঘে দিলেন, পাশাপাশি আরএসএস একটা কড়া বিবৃতি দিয়ে নরেন্দ্র মোদীকে একটি পাল্টা চিঠি লিখলেন। আরএসএস বললেন, আরএসএস আস্কস টু সেন্টার টু মোবিলাইজ গ্লোবাল সাপোর্ট ফর হিন্দুস ইন বাংলাদেশ। অর্থাৎ এই প্রথমবার আরএসএস কড়াভাবে বিবৃতি দিয়ে ভারত সরকারকে কার্যত হুঁশিয়ারি দিল ভারত সরকার যেন এ বিষয়ে আন্তর্জাতিক জোট গঠন করে, আন্তর্জাতিক মহল যেন ভারত সরকারের সঙ্গে মানে সম্পৃক্ততা করে বাংলাদেশের হিন্দু মাইনরিটিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তার প্রতিবাদ জানায়। আর আরএসএস যখন কোনো কথা এই বর্তমান ভারতের বিজেপি সরকারকে বলে, আমার মনে হয় বিজেপি সরকারের কাছে দ্বিতীয় কোনো অপশানও থাকে না। কারণ আপনারা অনেকেই জানেন এই আরএসএস কার্যত এই ভারতবর্ষের এই সংখ্যালঘুদের নিয়ে বরাবর সরব এবং ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে। চিন্ময় প্রভু শেষ ভাষণে বলেছিলেন জয় শ্রীরাম স্লোগান যখন দিচ্ছি আমাদের আরএসএস বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে আরএসএস কার্যত চিন্ময় প্রভুকে আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক মহলে এ ধরনের সমর্থন জানিয়ে তারা বুঝিয়ে দিলেন কেউ পাশে থাকুক আর না থাকুক, সনাতনী সংখ্যালঘুদের পাশে আরএসএস এবং ভারত সরকার থাকবে। কাল বাংলাদেশের সীমান্তে 35,000 সৈন্য কার্যত মজুত করে দিয়েছে ভারত সরকার। সেই খবর যখন বাংলাদেশের মিডিয়ায় আসে তখন একাধিক টক শোতে এই বিষয়ে আলোচনা হয়। শুধু মজুত করেছে তাই নয়, একটি 70 কিলোমিটার রেঞ্জের একটি মিসাইলও নাকি সীমান্তে তারা রেখেছে। যদি এই খবর ভারতবর্ষ অফিসিয়ালি স্বীকার করেনি, কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনী বিজেপি সেই মারফতে এই খবর যখন লিক হয়ে যায় তখন একাধিক বাংলাদেশের মিডিয়া কার্যত এই বিষয়টায় নড়ে চড়ে বসে। তবে আজকে সেনাপ্রধান কিছু বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি যদি আপনারা ব্যাখ্যা করেন তাহলে বুঝতে পারবেন সেনাপ্রধান হয়তো এই দেশের ঘটনায় বাংলাদেশের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। তিনি বলেছেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন দেশকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, শান্তি সুশৃঙ্খলা ধরে রাখতে পারি। পাশাপাশি তিনি মোহাম্মদ ইউনূসের সময় যে মুক্তিযুদ্ধকে নিয়ে কার্যত অস্বীকার করার বার্তা উঠেছিল, তিনি আবার বলেছেন আমরা যারা মুক্তিযুদ্ধ তাদেরকে সেই সকল শহীদদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন, আমাদের সম্মানিত করেছেন। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন আমাদের ভবিষ্যতে কঠিন লড়াই, আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা কঠিন লড়াই উতরে দিতে পারি। আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। কার বিরুদ্ধে কঠিন লড়াই? সেনাপ্রধান তো বোকা নয়, সেনাপ্রধান তো বোকা নয় যে ভারতের সঙ্গে লড়াই লড়তে বাংলাদেশের সেনাবাহিনীকে তিনি নামিয়ে দেবেন। সেনাপ্রধান তো বোকা নয় যে আমেরিকার বিরুদ্ধে সেনাপ্রধানকে নামিয়ে দেবেন কথা বলার জন্য। সেই কঠিন লড়াই কার?
বাংলাদেশকে সমাজ বাঁচানোর লড়াই বলতে সেনাপ্রধান কার লড়াইয়ের কথা বলতে চাইছেন? মোহাম্মদ ইউনূস, আপনি কি বুঝতে পারছেন? নাকি জাতিসংঘে যেরকম ব্লান্ডারটা করলেন, যে ঐতিহাসিক ভুলটা করলেন, আপনার দেশের পলিটিক্স এবং ইন্টারনাল পলিটিক্স অন্তর্দ্বন্দ্বটাও বুঝতে না পারে সেই রকম ভুলের দিকেই এগিয়ে যাচ্ছেন? পতন তো হবেই, কেউ আটকাতে পারবে না, কিন্তু ডিপেন্ড করছে কিভাবে আপনার শেষটা হবে। শেষ তো সব শাসকেরই হয়, কিন্তু কিভাবে শেষ হচ্ছে সেটার উপরে কিন্তু ইতিহাস রচনা হয়। আর আপনার শেষটা কিভাবে হচ্ছে তার উপরে কিন্তু যে ইতিহাস রচনা হবে, আমার দৃঢ় বিশ্বাস সেই ইতিহাসে কোনো মনোমুগ্ধকর কাহিনী লেখা থাকবে না, থাকবে অবিরাম একটা পতনের গল্প। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।